এই মুহূর্তে নীলার প্রতি আমার প্রচণ্ড রাগ আর ঘৃণা মস্তিষ্কে ঘোরাফেরা করছে। নীলা ছলছল চোখে আমার সামনে দাঁড়িয়ে আছে। ওর গালে আমার মারা চড়ের দাগ বসে আছে। নীলা আমার সাথে এটা করতে পারলো, চাইলেই তো তখনই বলে দিতে পারতো, যখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে নীলা তোমার কি আগে কারোর সাথে রিলেশন ছিল। তখন তো নীলা ঘাড় নেড়ে না করেছিল। কিন্তু এখন এটা কি বলছে? ওর নাকি নিলয় নামের একটা ছেলের সাথে রিলেশন ছিল, মেনে নিলাম। কিন্তু শুধু এটাই না, নিলয়ের সাথে ওর শারীরিক রিলেশনও ছিল। এটা কিভাবে মেনে নিতে পারি? হ্যাঁ, মেনে নিতাম যদি নীলা বাসর রাতে আমার প্রশ্নের সঠিক উত্তরটা দিয়ে দিত। কিন্তু নীলা মিথ্যে বলেছিল সেদিন। খুব বাজে একটা কাজ করেছে ও, এর কোনো ক্ষমা নেই, ওকে এর শাস্তি পেতেই হবে। এদিকে নীলা পায়ে ধরে বসে রয়েছে। আদি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে যতবারই বলতে গিয়েছিলাম ততবারই তোমাকে হারানোর ভয়টা আমার মনে ঢুকে যায়। তুমি আমাকে ক্ষমা করো প্লিজ। ক্ষমা তোমাকে কখনো না। তুমি যেটা করেছো সেটা আমার কাছে ক্ষমার অযোগ্য। আমি জানি সেটা, কিন্তু বিশ্বাস করো আমরা শুধু একবারই ওটা করেছিলাম। বাহ, আমার কথাটা তোমার মুখে খুব মানিয়েছে। আচ্ছা, তুমি যখন ওর সাথে ফষ্টি নষ্টি করে বেড়াতে, তখন আমাকেই কেন বিয়ে করলে? আদি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা, ভালো কথা, কিন্তু তুমি আজ নিলয়ের সাথে দেখা করতে গেছিলে কেন? ও বেশ কয়েকদিন থেকে আমাকে কন্ট্যাক্ট করে বলেছিল যে আমাদের আগের রিলেশনের কথা তোমাকে বলে দেবে, তাই। আগের না, বলো এখন যেটা চলছে। মানেটা খুব সহজই। তোমরা তোমাদের রিলেশন এখনও চালিয়ে যাচ্ছ। আদি, কি বলছো তুমি এটা? কেন, ভুল কিছু বললাম নাকি? আর তুমি কথাটা শুনে মনে হচ্ছে আকাশ থেকে পড়েছো। আদি, তুমি বিশ্বাস করো আমি এরকম কিছুই করিনি। আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকেই ভালোবাসি। আমি কথাগুলো বলার সময় একবারও নীলার দিকে তাকাচ্ছিলাম না, কারণ ওর মায়াবী মুখটা মায়ায় পড়ে যাব। আর নীলার কণ্ঠে কান্নার আভাসটা আমি বেশ বুঝতে পারছি। ভালোবাসা? তুমি আমাকে ভালোবাসো, তাই না? তাহলে তুমি নিলয়ের সাথে ফষ্টি নষ্টি করছো কোন ভালোবাসার খাতিরে? আদি, তুমি বিশ্বাস করো আমি শুধু ওর ব্ল্যাকমেলটা বন্ধ করার জন্য ওর সাথে দেখা করতে গেছি। বিশ্বাস, তাই না? বিশ্বাসের কি মূল্যটা দিলে তুমি? তুমি বিয়ের আগে যখন ছেলের সাথে এসব নষ্টামি করতে পেরেছো, বিয়ের পরে কেন নয়? আদি, আমি কারোর সাথে কোনো কিচ্ছু করিনি। আমি তো তোমাকেই ভালোবাসি, আর আমাদের এই ভালোবাসাটা টিকিয়ে রাখার জন্য আমি নিলয়ের সাথে দেখা করেছিলাম। কি ভেবেছো তোমার এই সাজানো মিথ্যে আমি বিশ্বাস করে নেব? ইম্পসিবল। তোর মতো নষ্ট মেয়ের মুখ দেখতেও আমার ঘৃণা করে। ছাড় আমার পা, ছাড়। বলে লাথি মারলাম। নীলা পা ছাড়লো না। আমি চলে যাচ্ছিলাম নীলাকে টেনে হিচড়ে। নীলা তবুও আমার পা ছাড়ছে না। পায়ের কাছের প্যান্টের অংশ ভিজিয়ে ফেলেছে ওর চোখের পানি দিয়ে। এতে আমার কিছুই যায় আসে না। ও এরকম একটা কাজ করতে পারলো, তাহলে ওর পেটের বাচ্চাটা কার? নিলয়ের নয় তো? না না, এটা হতে পারে না। ওটা আমার বাচ্চা। হ্যাঁ, নীলা প্রেগনেন্ট, 5 মাসের। এসব বিষয়ে আমার পুরো জ্ঞান নেই, ভুল হলে ক্ষমা করবেন। আদি, আমাকে ক্ষমা করো প্লিজ। আর বিশ্বাস করো আমি নিলয়কে না, তোমাকে আর আমার সন্তানকে ভালোবাসি। হ্যাঁ, সন্তানকে তো ভালোবাসবেই, কারণ এর মাঝে যে নিলয়েরই অস্তিত্ব। কি বলছো এসব আদি? হ্যাঁ, যেটা শুনেছো সেটাই বলেছি। এটা আমার সন্তান না, তোমার প্রেমিক নিলয় আর তোমার সন্তান। আদি। নীলা আমার ছেড়ে পেছন থেকে সরে গেল। না চাইতেও নীলার দিকে একবার তাকালাম, চোখ বেয়ে পানি পড়ছে ওর। শেষে এটাই বলার বাকি ছিল, এইটুকু বিশ্বাসও তোমার নেই আমার উপরে? যে মেয়ে বিয়ের পরেও এক্স প্রেমিকের সাথে দেখা করতে চায়, যে মেয়ে বাসর রাতে মিথ্যে কথা বলে, তাকে বিশ্বাস করাটা একটা নিছক বোকামি। সেটা আমার দ্বারা হবে না, খুব শীঘ্রই ডিভোর্স লেটার পেয়ে যাবে। আর এসে যেন তোমার মতো কলিঙ্কিনীর মুখ না দেখি। বলে বেরিয়ে গেলাম। জানি না কোথায় যাচ্ছি, খুব কষ্ট হচ্ছে। এরকমটা হওয়ার কি খুবই দরকার ছিল? কি এমন ভুল করেছিলাম বিধাতা? বসে আছি ব্রিজের উপরে। বারবার মনে নীলার কান্না করা মুখটা ভেসে উঠছে। খুব অস্বস্তি লাগছে। মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম মোবাইলের স্ক্রিনে বেশ স্পষ্টভাবে নীলার নামটা ভেসে উঠছে। ফোনটা কেটে দিলাম, তবুও বারবার ফোন দিচ্ছে। বারবার কেটে দিচ্ছি, তারপর একটা মেসেজ ওপেন করলাম। আদি প্লিজ একটা বার কলটা রিসিভ করো প্লিজ। নীলা আবার কল করলো, না চাওয়া সত্ত্বেও রিসিভ করলাম। কি সমস্যা কি তোমার? আমি কি বলে এসেছিলাম মনে নেই? ওপাশ থেকে কান্নার শব্দ ভেসে আসছে, সাথে আমার ভেতরটা ফেটে যাচ্ছে। কি হলো, কথা বলছিস না কেন? বোবা হয়ে গেছিস নাকি? আদি, অন্তত পক্ষে এটা তো বিশ্বাস করো যে আমার পেটে আগত বাবুটা তোমার আর আমার। ফুপিয়ে ফুপিয়ে কাছে, কিভাবে বিশ্বাস করব? হ্যাঁ, ওটা আমার সন্তান, তার কোনো প্রমাণ আছে? ওটা তো তোমার ওই সব খারাপ কাজের ফলও হতে পারে। না আদি, ওটা শুধু তোমার আর আমার বাবু, আমি বিশ্বাস করি না। আচ্ছা, তুমি বাড়ি চলে আসো প্লিজ, সন্ধে হয়ে গেছে, আমার ভয় করছে। তোর ভয় করছে তাতে আমার কি? আর বাসায় গিয়ে তোর মতো কলঙ্কিনীর মুখ আমি দেখতে চাই না। আমার মুখ তোমাকে দেখতে হবে না, তুমি শুধু বাড়ি ফিরে আসো প্লিজ।
তুই যদি এক্ষুনি তোর কাপড় চোপড় গুছিয়ে তোর বাবার বাড়ি না যাস তাহলে আমি কি করব সেটা আমার জানা নেই। নীলা কেঁদেই চলছে, আমিও কাঁদছি, কিন্তু সেটা প্রকাশ করছি না নীলার কাছে। ফোনটা কেটে দিলাম, মোবাইলটা ফেলে দিতে চাইলাম, কিন্তু অজানা এক কারণে ফেলে দিতে পারিনি। মোবাইলের দিকে তাকিয়ে আছি, নীলার একটা মেসেজ বা ফোনের অপেক্ষা করছি। কেন করছি তাও জানি না, নীলার উপরে রাগ আর ঘৃণা এখনও আমার মনে রয়ে গেছে। হঠাৎ মেসেজ টোন কানে কম্পন সৃষ্টি করলো। কাঁপা কাঁপা হাতে ওপেন করলাম। আদি, তুমি আমাকে এতটা ঘৃণা করো জানতাম না, কিন্তু আজ বুঝতে পারলাম সেটা। হ্যাঁ, তোমার কিছু করা লাগবে না, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা, বাবুটা শুধু তোমার আর আমার। আর নিলয়ের কথা তোমাকে বলতাম, কিন্তু বলিনি এরকম একটা ঘটনা ঘটবে বলে। আর আমি শুধু তোমাকে ভালোবাসি আর আমার বাবুটাকে। কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করলে না। নীলার মেসেজে আমার বুকের ভেতরটা নড়ে উঠল, অজানা আশঙ্কায়, অজানা ভয়ে। কিন্তু তবুও আমি যেন বিশ্বাস করতে পারছি না যে নীলা সত্যি বলছে। আমি তো নীলাকে আর নীলাকে হাতে হাত ধরে বসে থাকতে দেখেছি। সেটা কি করে ভুল হতে পারে? তাছাড়া পাশের বাসার ভাবিও তো বলেছেন যে নীলাকে তিনি প্রতিদিন বাইরে যেতে দেখতেন। তাহলে বাড়ি ফিরে নীলাকে খুঁজতে লাগলাম, কোথাও পেলাম না। আলমারিতে কাপড় চোপড়ও নেই, ছাদে গেলাম সেখানেও নেই। মনে হয় চলে গেছে। না, নীলাকে ফেরাতেই হবে। তখনই কেউ ফোন করলো, নীলার ফোন ভেবে তাড়াতাড়ি রিসিভ করলাম। হ্যালো মিস্টার আদি, কে বলছেন? নিলয়, তোমার স্ত্রীর প্রাক্তন প্রেমিক। প্রাক্তন না, বর্তমান প্রেমিকও। ওয়েট, আমি কিছু প্রুফ দিচ্ছি। ফোন কেটে দিল। মেসেজ আসলো কয়েকটা। এসএমএসে এসছে। ওপেন করলাম, যেটা দেখলাম তাতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। নীলা আর নিলয়ের কিছু অন্তরঙ্গ ছবি। ছবিগুলো আমাদের বিয়ের আগের, কিন্তু বর্তমানের কয়েকটি ছবিও আছে, যেটাতে নীলা আর নিলয় পার্কে বসে আছে। মোবাইল ছুলে মারলাম দেয়ালের দিকে, খুব জোরে, ভেঙে চুরমার হয়ে গেছে। বসে পড়লাম মাটিতে। নীলা আমার সাথে ছলনা করলো, এর শাস্তি আমি তাকে দেবই। পরের দিন একজন ব্যারিস্টারের সাথে কথা বললাম ডিভোর্সের ব্যাপারে। কয়েক মাস লাগবে কাগজ টাগজ রেডি করতে। না, এই ছলনামে এই কলঙ্কিনী মেয়ের সাথে আমি আর সংসার করতে চাই না। নতুন মোবাইলের সিমটা চালু করলাম। প্রায় কিছু সময় পরে নীলার ফোন। একের পর এক ফোন করেই যাচ্ছে, মেসেজও করছে, কিন্তু আমি না কল রিসিভ করছি না মেসেজ সিন করছি। নীলার নাম্বারটা ব্লক লিস্টে রেখে দিলাম। বাসা থেকে বের হয়ে পার্কে গেলাম, যেটা নীলা আর আমার প্রথম দেখা হয়েছিল। এখানেই আমি প্রথম নীলাকে দেখেছিলাম, কোণে দেখেছিলাম, বিয়ের কথাবার্তা চলছিল। কিন্তু তখনও নীলা আমাকে তার এফআইআরের ব্যাপারে কিছুই বলেনি। এই পার্কটাই আমার মন খারাপের সাথী। যখনই মন খারাপ হয় এখানে এসে বসি, তখন কারো হাতে আমার হাত পড়ল। চমকে উঠলাম, স্পর্শটা খুবই পরিচিত। নীলা, তাকাতেই দেখলাম নীলা। কিছু বলতে যাব তার আগে নীলা আমার পায়ে পড়ে গেল। আমাকে ক্ষমা করো আদি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না? নীলা, নিশ্চুপ আমি। আদি, আমি তোমাকে নিলয়ের কথাটা বলতাম, কিন্তু আমি জানতাম আজ যে ঘটনাগুলো ঘটেছে সেটা তখনও ঘটতো। সেই ভয়ে আমি তোমাকে আমার এফআইআরের ব্যাপারে বলিনি। ভালো কথা, কিন্তু তোমার সব কেলেঙ্কারির ছবি নিলয় আমার ফোনে এসএমএস করেছিল। আদি, ওগুলো বিয়ের আগে ছিল, আর নিলয় এই কাজটাই করবে। তাই আমি নিলয়ের সাথে এটার মীমাংসা করতে যাচ্ছিলাম। আমি এটা বিশ্বাস করি না। আর লয়ার সাহেবের সাথে কথা হয়ে গেছে। আর মাত্র কয়েকটা মাস আমরা স্বামী স্ত্রী থাকবো, তারপর দুজন দুই দিকে। আদি, তুমি এটা করো না, তুমি আমার দিকে তাকাও। আদি, নীলা আমার পা জড়িয়ে কাঁদছে। নীলাকে চড় মারার সামর্থ্য আমার নেই, না হয় সব ঘৃণা আর রাগ নীলার উপরে আমি ঝেড়ে নিতাম। আমি নীলাকে পা থেকে ছাড়িয়ে উঠে চলে যাচ্ছিলাম। আদি, তুমি অন্তত পক্ষে তোমার বাবুটার কথা একবার ভাবো। আমি ওর কথাটা শুনে থমকে দাঁড়ালাম, কিন্তু পরে আবার হাঁটতে শুরু করলাম। এটা তো আমার না, নিলয়ের বাচ্চা। চলে এলাম, বাসায় এসেছি। আমাকে দেখে আব্বু আম্মু যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল। আসলে আমি চাকরির সূত্রে আব্বু আম্মুর থেকে আলাদা বাসায় থাকি। অফিসটা আমাদেরই। আগে আব্বু চালাতো, এখন অফিসের সব দায়ভার আমার উপরে ছেড়ে দিয়েছে। কিরে, তুই একা? বৌমা কোথায়? আম্মু। নিশ্চুপ আমি। কিরে, কথা বলছিস না কেন? আব্বু। তারপর আব্বু আর আম্মুকে সব ঘটনা খুলে বললাম। তোর কোথাও ভুল হচ্ছে, নীলামা এমন করতে পারবে না। ও তোকে ওর নিজের থেকেও ভালোবাসে। তাহলে এটা কেন করলো আব্বু? আমি ডুকরে কেঁদে উঠলাম। আম্মু আমাকে তার বুকে জড়িয়ে নিল। কাঁদিস না আব্বু, আর যাই করবি ভেবে চিন্তে করিস। হ্যাঁ, এটা কিন্তু তোর পুরো লাইফের কথা, যা করবি ভেবেই করবি। আব্বু। আমাকে আর কিছু না বলে আব্বু আর আম্মু আমাকে তাদের আদর আপ্যায়ন করতে শুরু করলো। রুমের বারান্দায় দোলনাতে বসে আছি, মোবাইলের রিং বেজে উঠল। অপরিচিত নাম্বার। দ্বিতীয়বারের বার রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আদি ভাইয়া? একটা মেয়ে। জি, কে বলছেন? আমি নীলার বান্ধবী। শুনলাম আপনার আর নীলার মাঝে সমস্যা চলছে। ঠিকই শুনেছেন, এখন আমার ভালো লাগছে না, পরে কল করুন। কিন্তু ভাইয়া, ব্যাপারটা ডিভোর্স পর্যন্ত নিয়ে যাওয়া ঠিক হয়নি। নীলা এমন মেয়ে না।
আপনার কোথাও ভুল হচ্ছে। মানছি আগে ওর রিলেশন ছিল নিলয়ের সাথে, কিন্তু ওগুলো তো আগের ব্যাপার। আপনাকে ওকালতি করতে কে বলেছে? আমি। ভাইয়া, আমি সঠিক কথাগুলোই বলছি। তাহলে আমার চোখে দেখার ছবিগুলো মিথ্যা সেটা তো জানি না, কিন্তু কোনো কিন্তু না। আপনি ফোনটা রাখুন ব্যাস। ফোন কেটে দিলাম। উনি আবার সতীর ওকালতি করতে এসেছেন। ইডিয়েট। ডিভোর্সের দিনগুলো এগিয়ে আসছে, আর কয়েক সপ্তাহ পরেই আমাদের ডিভোর্স হয়ে যাবে। কিন্তু যেটা করছি সেটা কি ঠিক করছি? নীলাকে ছাড়া কি আমি থাকতে পারবো? আর আমার বাচ্চা, আমার বাবু, ওকে কি দেখতে পারবো না? খুব কষ্ট হচ্ছে ভেতরে ভেতরে। আম্মু মাঝে মাঝে বলেন যে চেহারার একই অবস্থা করেছিস, মুখে এত দাড়ি কেন? আমার তখন কী বা বলার থাকে। আম্মুর দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেই। নীলা অবশ্য ডিভোর্সটা আটকানোর জন্য প্রচণ্ড চেষ্টা করছে। মাঝে মাঝে পার্কে পেয়ে যায়, ও কথা বলার জন্য এগিয়ে আসলেই আমি চলে যাই। কি দরকার ছলনাময়ীর সাথে মায়া খেলাটা খেলার? নীলাদের বাসা বেশি দূরে না আমাদের বাসা থেকে, 20-25 মিনিটের রাস্তা। এতদিনে হয়তো নীলার পেটে ওর সন্তানটা অনেক বড় হয়ে গেছে, পেটটা মনে হয় অনেক বড় হয়ে গেছে। বাবুটা বড় হচ্ছে তো তাই। বাবুটা নীলার পেটে কি লাথি মারে? ছেলে না মেয়ে হবে? আরে আমি এসব ভাবছি কেন? বাবুটা তো আমার না, ওটা নিলয় আর নীলার। নীলার সাথে দেখা হয়ে যাওয়ার ভয়ে বাসা থেকে বের হই না। বেশ কয়েকদিন আগে নীলা বাসায় এসেছিল, কিন্তু আমি ওর সাথে দেখা করিনি। বলেছিলাম এরকম কলঙ্কিনীর মুখ আমি দেখতে চাই না। না, খুব কষ্টেই কথাটা বলেছিলাম। বলার সময় গলা ধরে যাচ্ছিল। পুরনো সিমটা ভেঙে ফেলেছি, নতুন সিম মোবাইলে চালু করেছি। রুমের বারান্দায় দাঁড়িয়েছিলাম। আম্মু কখন পাশে এসে দাঁড়িয়েছে খেয়ালই করিনি। আদি, এভাবে আর কত? আম্মু। কি? আমি। তুই তো নিজেকে শেষ করে দিচ্ছিস, কেন এরকম করছিস? হয়তো আমার ভাগ্যে এটাই ছিল। আম্মু চোখের জল মুছে চলে গেল। মোবাইলের আলো জ্বলছে, হাতে নিলাম। আননোন নাম্বার থেকে কল এসছে। রেখে দিলাম, কল রিসিভ করার মুড নেই এখন। রাতের আকাশে চাঁদ আর তারা গুনছি আমি। আবারও ভাইব্রেট করতে লাগলো ফোনটা। রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কোনো শব্দ আসলো না। রিড অফ। ওপাশ থেকে কথা বলছেন না কেন? আমি। কি বলবো? কিছু বলতে গেলেই তো ফোন কেটে দেবে। খুব ইচ্ছে হচ্ছিল তোমার কণ্ঠস্বরটা শোনার। নীলার কণ্ঠ শুনে আমি নিশ্চুপ হয়ে গেলাম। খুব রাগ হলো আমার। নীলার উপরে আমার মনে প্রচণ্ড রাগ আর অভিমান জমা হয়ে আছে। কেমন আছো নীলা? যেমনটা রেখেছ। কি এমন ক্ষতি করেছিলাম তোমার এরকম একটা শাস্তি দিলে? তুমি তোমার জেদটাকে এখনও ধরে রেখেছো, একটুও বোঝার চেষ্টা করছো না আমাকে। তোমাকে বোঝার মতো মানুষ তোমার কাছে আছে, তুমি শোধরাবে না। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। কাল একবার, শুধু একটা বার দেখা করতে পারবে? আমার কাছে অতটা সময় নেই, বেশি না, মাত্র 10-15 মিনিট হলেই চলবে। নীলা, দেখা যাবে। আমি। থ্যাঙ্কস। সকাল 10টার দিকে পার্কে আসলে একটা কল করো। গুড নাইট। নীলা, গুড নাইট। আমি কল কেটে দিলাম অনিচ্ছা সত্ত্বেও। মুখে ফুটে উঠল জানি না কেন। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে এসে শুয়ে পড়লাম। চোখটা বারবার পাশের দিকে যাচ্ছে, মনে হচ্ছে পাশে নীলাই শুয়ে আছে। কেন জানি না, নীলার কথা শুধু ভাবতেই ভালো লাগে। কিন্তু নীলাকে দেখলে আমার প্রচণ্ড ঘৃণা হয়, আর ওর কথা শুনলেও এমনটাই হয়। রাগে যেন আমার চোখ মুখ জ্বলে ওঠে। কখন ঘুমিয়ে পড়লাম মনেই নেই। সকালে ঘুম ভাঙলো। নীলার সাথে দেখা করব না ভেবেও রেডি হয়ে নিলাম। খাবার খেয়ে বেরিয়ে পড়লাম। অফিসে এখন আর যাই না। আব্বুই অফিসের দিকটা সামলে নিয়েছে। বাসার গাড়িটা নিয়ে পার্কটায় পৌঁছালাম। নীলা সেখানে আগে থেকে উপস্থিত ছিল। আমার আশা দেখে নীলা এক দৃষ্টিতে তাকিয়েছিল। নীলার পেটটাতে বাবুর চিহ্ন স্পষ্ট, তবে নীলার চোখের নিচে কালি পড়ে আছে। আসলে তাহলে? ভেবেছি আসবে না। নীলা। আমি। খুব বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে, ভাবতেই পারিনি এমনটা করবে। তোমার জেদ আর অ্যাটিটিউডের কাছে হেরে গেলাম। নীলার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তে লাগলো। এমনি এমনি তো জেদ ধরিনি। খুব খারাপ একটা কাজ করেছো তুমি, জানি, কিন্তু সেটা বিয়ের আগে করেছিলাম। আর তুমি যে ছবিগুলো দেখিয়েছিলে সেগুলো ওই দিন তোলা হয়েছিল, যেদিন আমি নিলয়ের সাথে দেখা করতে যাচ্ছিলাম এর একটা বিহিত করতে। হ্যাঁ, ওই দিন তো তুমি গিয়েছিলে, আর ওই সব ফষ্টি নষ্টি করেছিলে। নিলয় বদমাইশি করে জোর করে আমাকে জড়িয়ে ধরে, আর সেটার ফটো তোলে। আরও আমার ঠোঁটে চুমু খেয়েছিল। ওকে আমি চড়ও মেরেছিলাম। তোমার কথাটাই যে সঠিক তার কোনো প্রমাণ, এনি প্রুফ না, সেটা তোমার বিশ্বাসের উপর নির্ভর করছে। তোমার কথাটা তো বাসরাতেও বিশ্বাস করেছিলাম, তাই না? সেটা সমস্যা না, সমস্যাটা বিয়ের পরের ব্যাপারটা। আচমকায় নীলা আমার হাত নিয়ে তার পেটে রাখলো। হাত দিয়ে দেখো, এটা তোমারই সন্তান আর কারণ না। দেখো, বাবু তোমাকে আব্বু আব্বু রাখছে না, এটা আমার সন্তান না। বিশ্বাস করো, এটা তোমারই অস্তিত্ব। তোমার ভ্রূণটাই ওর সৃষ্টি। আর না করো না, বিশ্বাস করো। নীলা কেঁদে উঠল। টাইম আপ বলে ঝটকা মেরে নীলার পেট থেকে ওর হাতের শিকল বন্দি থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে পার্কের গেটের দিকে পা বাড়ালাম। নীলা চিৎকার করে বলল, আদি, তুমি আমাকে বিশ্বাস করো। আমার এভাবে একা করে যেও না।
চোখ মুছতে মুছতে চলে এলাম। ছলনাময়ীর ছলনায় আমি আর মেতে উঠছি না। বাসায় চলে এলাম। ডিভোর্সের দিন দেখতে দেখতে চলে এসছে সেই দিন। আমার হাতে চলে এসছে একটা পেপার, ডিভোর্স পেপার। আমাকে আর নীলাকে আলাদা করতে চলে এসছে এই পিশাচ পেপার। ডিভোর্স লেটারটা এই মুহূর্তে আমার হাতেই রয়েছে, হাত কাঁপছে। তাহলে সত্যি কি শেষ হয়ে যাচ্ছে আমাদের এতদিনের সম্পর্ক? না, আর ভাবতে পারছি না। যেটা করছি সেটা কি ঠিক করছি? পরক্ষণে মনে হলো ঠিকই তো করছি। নীলার মতো একটা খারাপ নষ্টা মেয়ের সাথে সংসার করার তো কোনো প্রশ্নই ওঠে না, যে কিনা বিবাহিত হয়ে অন্যের বউ হয়েও বাইরের একটা নোংরা ছেলের সাথে নোংরামি করে যাচ্ছে অনায়াসে, যে কিনা নীলার এক্স বিএফ। নীলার প্রতি আমার মনে যেন পৃথিবীর সব রাগ আর ঘৃণা জড়ো হলো। ও কি আমার কাছে সুখী ছিল না? আমি তো যতটুকু পারতাম নীলাকে সময় দিতাম। অফিসের এমডি হওয়া সত্ত্বেও অফিসের কাজ রেখে কাজের ফাঁকে ফাঁকে নীলাকে সময় দিতাম। কিন্তু নীলা এই প্রতিদান দিল তার? নীলা তো বলতে পারতো ও আমার কাছে সুখী না। তাহলে ওকে অনেক আগেই মুক্তি দিয়ে দিতাম, বাবুটাকে দেখারও আশা থাকতো না তখন। কিন্তু নীলা অনায়াসে ওর এক্সের সাথে সময় কাটাতে শুরু করলো। ধ্যান ভাঙতে ডিভোর্স লেটারটার দিকে তাকালাম। অনেকটাই ভিজে গেছে চোখের পানিতে। না, নীলাকে আমি মুক্তি দেবই। সেটা আমার দেওয়ার সামর্থ্য না থাকলেও একটা কলম হাতে নিলাম। কাপা কাপা হাতে ডিভোর্স লেটারটায় সই করে নিলাম। শেষ, এটাই মুক্তি দেবে নীলাকে। এখন থেকে আমি আর নীলা আলাদা, দুজন দুই দিকে। চোখের পানি মুছে নিলাম। ডিভোর্স লেটারটা ভিজে যাচ্ছিল। রুম থেকে বেরিয়ে কেউ একজনের সাহায্য নিয়ে লেটারটা পাঠিয়ে দিলাম নীলাদের বাসায়, নীলার কাছে। মুক্ত করে নীলাকে। এতক্ষণে হয়তো নীলার কাছে ডিভোর্স লেটার পৌঁছে গেছে। মুক্ত করে নীলাকে। আসলে কি নীলা আর আমি একে অপরের থেকে আলাদা হয়ে গেলাম? কখনো ভাবিনি এমনটা হবে, হওয়ার কথাও ছিল না। নীলা আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করলো তার জন্য আজ দুজন দুই দিকে। মোবাইলের সিমটা খুলে ফেলে দিলাম, কারণ নীলা এই নাম্বারটাও জেনে গেছে। নীলাই হয়তো নীলার এই বাচ্চা মেনে নিতে চাচ্ছে না, তাই নীলা বাচ্চাটা আমার বলে আমার পরিচয়ে জন্ম দিতে চাচ্ছে। কিন্তু বাচ্চাটা তো আমার না, তাহলে ও আমার পরিচয়ে বড় হবে কেন? ভাবছিলাম এই সবই কিছু। ঘোর কাটলো কারো স্পর্শে। কেউ কাঁধে হাত রেখেছে। তুই তো এটাই চাইছিলি, তাহলে এখন কাঁদছিস কেন? আব্বু। ওর চলে যাওয়াতে কাঁদছি না, ও আমার সাথে এমন ছলনা করতে পারলো তা ভেবেই কাঁদছি। আর বাচ্চাটা? কেঁদে দিলাম। ভালো করে যাচাই করে দেখেছিস তো? আমার মনে হয় না নীলা এমন করবে আব্বু, আমি নিজের চোখে দেখেছি আব্বু। আর ফটো আছে। মাঝে মাঝে চোখের দেখাও মিথ্যে হয়। ওকে ডিয়ারসন, তোমার যা ভালো মনে হয় তাই করো আব্বু। আব্বু আমার কাঁধে সান্ত্বনা চাপড় দিতে দিতে চলে গেলেন। দুই একটা ঘুমের মেডিসিন খেয়ে শুয়ে পড়লাম। জানি এমনি এমনি ঘুম আসবে না, কৃত্রিম উপায় অবলম্বন করতে হবে। উপরের দিকে তাকিয়ে রইলাম। চোখগুলো নিভু নিভু হয়ে আসছে। এমনি এমনি চোখ বন্ধ হয়ে গেল। ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো ভোরে পাখিদের কিচিরমিচির শব্দ। সাধারণত এত সকালে উঠি না, কিন্তু আজ উঠে গেলাম কি করে কে জানে। এভাবেই কেটে যাচ্ছে দিনগুলো। সেদিন বাড়িতে নীলার বাবা মা এসেছিলেন। বললেন নীলার এরকম একটা সময়ে আমাকে তার পাশে থাকা প্রয়োজন। আর মেয়েটা নাকি এখনও ডিভোর্স লেটারে সই করেনি। কিন্তু আমার জবাব এরকম ছিল যে আমি ওর পাশে থেকে কি করব? এটার কোনো প্রয়োজন পড়বে না। আর এখন তো আমরা স্বামী স্ত্রীও না। ও সই না করলেও আমি সই করে নিয়েছি। ওর প্রেমিককে ওর পাশে থাকতে বলছেন না কেন? নীলার বাবার জবাব এরকম ছিল, জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, কিন্তু আমি যেটা জানি ওই বদমাইশটার সঙ্গে নীলার সম্পর্ক ছিল বিয়ের আগে। বিয়ের পর নীলা এরকম কাজ করবে বলে আমার মনে হয় না। ওই শয়তানটা নিশ্চয়ই তোমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করানোর জন্য এরকম একটা কাজ করেছে। এসব নীতি কথা আপনি আপনার মেয়েকে শেখান। আর আপনার মেয়ে কি করলো না করলো সেটা আমার জানা জরুরি না। তারপর ওনারা চলে গিয়েছিলেন। বেশ কয়েক মাস হয়ে গেছে নীলার সাথে আর দেখা হয়নি। আর ওর কলও পাচ্ছি না, কারণ সিমটা নতুন। খুব কষ্টে দিনগুলো কাটাচ্ছিলাম। নিজেকে আস্তে আস্তে বাস্তবতার সাথে মানিয়ে উঠছিলাম। মোবাইল হাতে রুমে বসেছিলাম। এমন সময় কারো কল, আননোন নাম্বার। দুইবার রিং হওয়ার পর কল রিসিভ করলাম। হ্যালো আদি ভাইয়া, একটা মেয়ে। জি, কে বলছেন? আমি। ভাইয়া, অনেক কষ্টে আপনার নাম্বারটা খুঁজে পেয়েছি আমি। জি বলুন, কী জন্য এত খুঁজছিলেন আমার নাম্বারটা? আমি। ভাইয়া, নীলার প্রসব ব্যথা উঠেছে। আমরা এখন ওকে সিটি হসপিটাল নিয়ে যাচ্ছি। নীলা বারবার আপনার নাম নিচ্ছে, আপনাকে দেখতে চাচ্ছে ও। তো এতে আমি কি করতে পারি? চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তবুও কথাটা খুব কঠিন করে বললাম, ভাইয়া আপনি কি বলছেন এসব? একটাবার মেয়েটাকে দেখতে আসবেন প্লিজ। মেয়েটি, আমার কাছে অতটা সময় নেই যে বেকার কাজে লাগাবো। সরি, ক্ষমা করবেন। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। এটা আপনার কাছে বেকার কাজ মনে হচ্ছে? মেয়েটি, অবশ্যই। আপনি এত নিষ্ঠুর, আগে জানলে কল করতাম না। টুত টুত টুত, ফোন কেটে দিল।
আমার আর কী বা করার আছে? ওর জন্য যে আমার রাগ আর ঘৃণা জন্মে আছে, 2টা ঘুমের মেডিসিন খেয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়লাম। রাজ্যের সব ঘুম এসে ভর করলো আমার চোখে, চোখ ভারী হয়ে আসলো, চোখ বুজে নিলাম। ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো, শরীরে ব্যথা করছে, প্রচণ্ড ব্যথা করছে। কাল বিকেলে ঘুমিয়েছিলাম, এখন জাগলাম। খুব লম্বা নিদ্রা ভ্রমণে গিয়েছিলাম, ভাবার মাঝে বুকটা ছ্যাঁত করে উঠল অজানা ভয়ে। নীলার কথা মনে পড়ছে। কি হয়েছে ওর? কিছু হয়নি তো? ছেলে না মেয়ে বাবু হয়েছে? খুব জানতে ইচ্ছে করছে, কিন্তু কেন? আমি তোকে ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা করি। তাহলে মোবাইল হাতে নিয়ে জিসানের নাম্বারে কল করলাম। নীলার মামাতো ভাই। হ্যালো, কে বলছেন? জিসান, আমি আদি। ও, তা কল করেছেন কেন? আপনার সাথে কথা বলার ইচ্ছে নেই আমার। জিসান, জাস্ট একটা প্রশ্নের জবাব দিয়ে কল কেটে দাও। কি জানতে চান? নীলার কি হয়েছে? আমি, হঠাৎ এত দরদি হয়ে উঠলেন যে? আর আপনার উৎসাহ সাপোর্ট ছাড়াই আপু খুব ভালো মতো একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছে। টুত টুত করে কলটা কেটে দিল। হাঁপ ছেড়ে বাঁচলাম। মনে হচ্ছে কেউ গলা চেপে ধরে আবার ছেড়ে দিয়েছে। আর আমি আমার জীবন ফিরে পেয়েছি। কিন্তু আমি এতটা ব্যাকুল হচ্ছি কেন? সারাদিন এই ব্যাকুলতার মধ্যেই কাটলো। রাতে মোবাইলে একটা মেসেজ আসলো। নাম্বারটার দিকে তাকাতে আটকে উঠলাম। নীলা মেসেজ করেছে। মেসেজ ওপেন করলাম। তুমি প্রমাণ করে দিলে কতটা ঘৃণা করো আমাকে। ভেবেছিলাম তুমি তোমার জেদ আর সন্দেহ পাশে ফেলে ছুটে চলে আসবে আমার কাছে, কিন্তু না, তুমি সেটা ভুল প্রমাণ করলে। তুমি আসলে না, একটিবারও দেখতে আসলে না। খুব ঘৃণা করো আমাকে, তাই না? ঘৃণা করবারই কথা, কিন্তু একটা কথা, মেয়েটা একদম তোমার মতো হয়েছে। মেয়েটা তোমারই। আমি ওর ডিএনএ স্যাম্পল টেস্ট করিয়েছি, ওটা তোমার ডিএনএর সাথে ম্যাচ করে। অর্থাৎ তোমারই মেয়ে গর্ভধারণ করেছি আমি। বিশ্বাস করবে না জানি। মনে আছে সেদিন যখন পার্কে তোমার সাথে দেখা করেছিলাম? সেদিন আমি তোমার মাথা থেকে একটা চুল ছিঁড়ে নিয়েছিলাম। সেটারই সাহায্য তোমার মেয়ের ডিএনএ টেস্ট করিয়েছি। আর মেসেজ লিখতে আমার খুব কষ্ট হচ্ছে, ওরা তো মোবাইল ফোনটাও দিচ্ছিল না। এসব বলে আর লাভই বাকি? এতটাই ঘৃণা করো আমাকে? মুক্তি পেতে চাও তো? হ্যাঁ, মুক্ত করে দিলাম। সম্পর্কটার ইতি টানলাম। লাভ ইউ আদি। মেসেজটা পড়ে মাথা ভন ভন করে উঠল। মাথা ঘুরতে শুরু করলো। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগলো। মনে হয় খুব বড় ভুল করে ফেলেছি। শোধরাতে হবে, হ্যাঁ শোধরাতে হবে। ভাবনায় ছেদ ঘটল কারো ফোনে। হাত নিয়ে রিসিভ করলাম। কংগ্রেস করবেন না মিস্টার আদি। পুরুষ কণ্ঠে। কে বলছেন? আমি নিলয়। তোমার স্ত্রী? না, নীলা তো এখন আর তোমার স্ত্রী না। অর্থাৎ নীলার প্রেমিক বলছি। কি জন্য ফোন করেছিস? রেগে গিয়ে বললাম। কুল কুল মিস্টার আদি। বাই দা ওয়ে, কংগ্রেস করবেন না মানে? যা বলছিস পরিষ্কার করে বল। মানে এটাই বলতে চাইছি যে একটা মেয়ের বাবা হতে পারলাম, তার জন্য তো কংগ্রেস জানানো উচিত, তাই না? নিলয়ের কথাটা আমার বুক তীরের মতো বিঁধল। সন্তানটা তো ওর, তাহলে আমি কেন দেখা করতে যাওয়ার বন্দোবস্ত করছিলাম? আর একটা কথা, নিলয়ের কথাটা শুনেই কলটা কেটে দিলাম। আর কি বা শোনার বাকি আছে? রুম থেকে বের হয়ে সোজা আব্বুর রুমে গেলাম। আব্বু আসি। রুমে আম্মুও ছিল। আয় বাবা আয়। আমি রুমের ভেতরে ঢুকলাম। আমি দেশের বাইরে কোথাও যাব, এখানে আর থাকা হচ্ছে না আমার। হঠাৎ দেশের বাইরে কেন? দেশেই থাক, বাপ বেটা মিলে আমাদের বিজনেসটা দেখাশোনা করি। আর কাল না হয় আমরা সবাই ঘুরতে যাব। না বাবা, আমার আর ভালো লাগছে না। তুমি পাসপোর্ট রেডি করো, আমি কাল পরশু চলে যেতে চাই। আব্বু আম্মুর দিকে তাকালো। ঘুরতে যাবে নাকি আব্বু? আম্মু, না, ওখানে গিয়ে থেকে যাব। আর কোনো বিদেশি কোম্পানিতে চাকরি খুঁজে নেব। চাকরি করার কি দরকার? এমনি যা। আব্বু, না, এমনি এতদিন থাকতে পারবো না। চাকরি করব, তুমি প্লেনের ব্যবস্থা করো। আমি, আচ্ছা, কোথায় যাবি? আব্বু, তুমি ঠিক করে দাও। আমি, আচ্ছা দেখি। ব্যাংকক গেলে হবে না? আব্বু, বলে নিজের রুমে চলে আসলাম। এয়ারপোর্টে বসে আছি, সাথে আব্বু আম্মু আর বন্ধুরা, যাদের কথা গল্পে উল্লেখ করিনি, সবাইকে বিদায় জানিয়ে চলে যাচ্ছিলাম। আম্মু আব্বু কাঁদতে কাঁদতে শেষ, আর বন্ধুরা একের পর এক জড়িয়ে ধরছে। বিদায় জানিয়ে চলে এলাম। প্লেনে উঠলাম। নিজেদেরই উড়োজান এটা। আব্বুর, অর্থাৎ আমাদের বিজনেস উড়োজান এটা। বিদেশি ক্লায়েন্টদের সাথে বিজনেস সম্পর্কিত কাজে ব্যবহার করে থাকেন আব্বু। ফাঁকা ফাঁকা কেউ নেই। মাথা এলিয়ে দিলাম সিটে। পাড়ি দিচ্ছি নতুন জায়গায়। 1 বছর হয়ে গেছে প্রবাস জীবনে, যেদের কারণে এই 1 বছর খুব ভালোভাবে কাটিয়ে নিয়েছি। খুব মনে পড়ছে নিজ দেশের প্রতিটা মানুষের কথা। বেশি মনে পড়ছে নীলার কথা। নীলার বাচ্চাটা নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে। নীলার মেয়ে জন্মের 2 দিন পর আমি ব্যাংককে এসেছিলাম, অর্থাৎ নীলার মেয়ের 1 বছর 2 দিন হয়ে গেছে। আজ দেশে ফেরার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠেছে। এখন আর আগের জেদটা নেই, নীলার প্রতি কোনো ঘৃণাও নেই, শুধু আছে কিছুটা অভিমান। ভাবছি দেশে ফিরে নীলাকে ফিরিয়ে আনবো নিজের কাছে।
কিন্তু নীলা কি এখন আর আমাকে ভালোবাসে? এখন না, নীলা তো আমাকে আগেও ভালোবাসতো না। ওর সব ভালোবাসা তো নিলয়ের জন্য। দেশে ফেরার সব ব্যবস্থা করে ফেলেছি, কালই ফিরে যাব। সব কিছু গুছিয়ে নিলাম, অন্ধকার সূর্যকে ডেকে নিচ্ছে। রাত এসে উপস্থিত হচ্ছে, গ্লাস ভেদ করে আমার চোখে সেই দৃশ্য অবলোকন করছে। শুয়ে পড়লাম একটু তাড়াতাড়ি, কাল দেশে ফিরতে হবে তো তাই। চোখ লেগে আসছে, তলিয়ে যাচ্ছে ঘুমের দেশে। ঘুম ভাঙলো সকালে, রাতে কিছুই খাইনি, তাই পেটে ক্ষুধা লেগে আছে। গায়ে একটা শার্ট গলিয়ে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টের দিকে। খাবার খেয়ে রুমে ফিরলাম, সব কিছু সাথে নিয়ে বেরিয়ে পড়লাম ফ্লাইটের উদ্দেশ্য। অনেক সমস্যা সমাধানের পর উঠে পড়লাম নিজ দেশে পৌঁছে দেওয়া যানবাহনে। দীর্ঘ 1 দিন 8 ঘন্টা পর দেশে ফিরলাম। প্লেন থেকে নেমে আসতেই সজীব আমাকে জড়িয়ে ধরলো। এদেরকে কে বললো আমি দেশে ফিরছি? মনে হয় আবু বলেছে। একের পর এক মিজান, সাকিব, মাহিন, রাফি সবগুলো হারামি এসে জড়িয়ে ধরতে শুরু করলো। তোরা কি শুরু করলি এটা? আমি। তুই বুঝবি কি করে আমাদের আনন্দ? তুই তো হিংসুটে, আমাদের আনন্দ দেখতেই পারিস না। রাফি। ওকে ওকে মাপ চাই আমি। সবগুলোর সাথে কোলাকুলি দীর্ঘ সময় পর দেখা মিলল আপু আর আম্মু। আব্বু এসে আমাকে জড়িয়ে ধরলো। এতটা নিষ্ঠুর তুই? আমাদের রেখে এত বছর অন্য জায়গায় থাকতে পারলি? এতটা বছর কই, মাত্র একটা বছরই তো। আব্বুর সাথে কথা বলে আম্মুর দিকে এগিয়ে গেলাম, গিয়েই আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু হো হো করে কেঁদে উঠল। তোর কি একটিবারও আম্মুর কথা মনে পড়েনি? না পড়লে কি প্রতিদিন তোমার সাথে ফোনে কথা বলতাম, ভিডিওতে কথা বলে তোমাকে দেখার আকুলতা মেটাতাম? আচ্ছা যাই হোক, বাড়ি চলো। কত কষ্ট করে এলি, আর শরীরের একই অবস্থা, কত রোগা হয়ে গেছিস। আমি তো নামমাত্র একটা হাসি দিলাম। এটা তো প্রতিটা মায়েরই কমন ডায়লগ। কমন হলেও ছেলেরা মায়ের মুখ থেকে এটা শোনার জন্য অপেক্ষায় থাকে। বাসায় এসে পেট ভরে আম্মুর হাতে রান্না করা খাবার খেলাম। আমার রুমে গেলাম, খুব সুন্দর করে সাজানো গোছানো। নীলার ছবিটাও খাটের কাছের দিকটায় আটকানো রয়েছে, সাথে আমিও ছিলাম ছবিটা তোলার সময়। ছবিটা হাত নিলাম, হাত বোলালাম নীলার মুখের ওপরে। জানালার পর্দা সরিয়ে দিলাম, মিষ্টি রোদ এসে রুমে ঢুকলো। বারান্দায় গিয়ে দোলনায় বসলাম, বাইরের দৃশ্যটা দেখতে লাগলাম। এভাবেই কেটে গেল 2 দিন। পরের দিন সজীব আমাকে কফি শপে যেতে বলল। সবাই নাকি ওখানেই উপস্থিত হবে। আমি গিয়ে পৌঁছালাম, তখন কেউ আসেনি। কফি শপটায় ঢুকতেই যাব, তখন একটা দৃশ্য দেখে চোখ ছানা বড়া হয়ে গেল। নীলা আর নিলয় একটা টেবিলে বসে আছে। আমি লুকিয়ে পড়লাম, শুনতে লাগলাম ওদের কথাগুলো। নীলা, তোমার মেয়ের জন্য তো ওর বাবার পরিচয় দরকার। নিলয়, তো ওর আব্বু তো আছেই, কোথায় আছে? তুমি কি আদির কথা বলছো? তো আর কার কথা বলবো? আমি কি 3-4টা বিয়ে করেছি নাকি?